বাবাকে আমরা বাঘের মতো ভয় পাইছি সারা জীবন। যখন দেখতাম যে আব্বা এখানে আসেন, সেই অঞ্চলের 20-30 মাইলের মধ্যে যেতাম না। 20-30 মাইল, ওকে। তো আব্বা খুব রাগ হয়ে বললেন, তুমি এখানে কেন আসছো? তুমি আমাকে জিজ্ঞেস করছো আসার আগে? আমি বললাম, আব্বা আসলে আমি এখানে কাজে আসছিলাম, একটা যাচ্ছিলাম এখান দিয়ে। খুব খুব লজ্জিত মনে হলো আব্বাকে। আমি বললাম, আপনার কাজ শেষ হয়ে থাকলে চলুন যাই একসাথে বাসায়। চলো যাই তাহলে। উনি ব্যাগটা গুছালেন, গুছানোর পরে আমি, তখন আমার গাড়ি আছে, ও তো সেই গাড়িটাই সকালবেলা আব্বাকে বাসায় নামায়, অফিসে নামায়। আচ্ছা, মানে ওনার কাজের জায়গায় নামায় দেয়। তো গাড়িতে উঠলাম, আব্বা এক পুরো রাস্তায় আমার সাথে কোনো কথাই বললো না, একদম গাড়িতে বসে অন্যদিকে তাকিয়েছিলেন আব্বা। বাসা যাওয়ার পরে পরের দিন আমি শুনলাম যে আম্মার কাছে তিনি বেশ কিছুটা ক্ষোভ, রাগ এবং কিছুটা দুঃখ নিয়ে, যে আমার ছেলেটা সবগুলি মানুষ জানলো যে পারভেজ একটা টাইপিস্টের ছেলে, এটা তো ঠিক না। আমি সত্যি কোনোদিন এত বড় হতে চাইনি যেদিন আমার বাবার মনে হবে যে তার কারণে আমার নাম নষ্ট হবে। তো তারপরে পরবর্তী যেটা করার, সেই সব কিছুই আমি করেছি আমার লাইফে। সেই ঘটনায় আমি আসতে চাই বন্ধু। প্রথমেই একটা মোটামুটি ধাক্কা হলো, এই ধাক্কাটার প্রয়োজন ছিল। আমি মনে করি যে ওই যে একটা পড়েছো না কবিতাটা, বোঝে সেসবে কাহার জন্ম নির্ণয় না জানে, যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। তো এইটার মধ্যে একটা খুব মজার ব্যাপার আছে, মানে পরিবার যারা আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলো, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সেই বাবা ওই বঙ্গবন্ধুর কথাটা বলতেন যে আপনার যে এসি গাড়িতে চড়েন, এই পয়সাটা কোত্থেকে আসে? কৃষকের কাছ থেকে আসে, শ্রমিকের কাছ থেকে আসে, মজুরের কাছ থেকে আসে। অফিসার যে হয়েছেন, এই পয়সাটা কার কাছ থেকে আসে? তো অ্যাট দ্য এন্ডে গিয়ে আমরা পরিচয় বলতে ভুল করি, মানে পরিচয় বলতে দ্বিধাগ্রস্ত থাকি। তোমার কাছ থেকে যখন এই জিনিসটা আসে বোল্ডলি, যে আমার বাবা একজন এই পেশার মানুষ, তখন আমার মনে হয় এটা সবার জন্য একটা লার্নিং, সবাই যেন বোল্ডলি বলতে পারে না, এটা বলতে জানতে হবে, রাইট, এটা বলতে শিখতে হবে। ট্রু। আমি এর মধ্যে আরেকটু অ্যাড করি একটা বিষয়। আমি বলবো আজকে খুব আরো বোল্ডলি বলতে চাই, আমার বাবা মা আমার দেখা সবচেয়ে সাকসেসফুল বাবা মাদের মধ্যে। কারণ হচ্ছে আমরা 5 ভাই বোন। আমাদের 5 ভাই বোনের শিক্ষাগত যোগ্যতার জায়গায় যদি বলি, তাহলে আমি সবচেয়ে লো প্রোফাইল। কিন্তু তাই নাকি? তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আইআর থেকে মাস্টার্স করছো না? ডাজন্ট ম্যাটার, আমি বলি তাহলে সেটা। আমার বড় বোন বুয়েট থেকে পাশ করেছেন, তিনি আর্কিটেক্ট। তিনি এখন টেক্সাসে অস্টিনে স্টেট ডিপার্টমেন্টের চাকরি করেন। ওয়াও। হ্যাঁ, তিনি স্টেট ডিপার্টমেন্টের আরবান প্ল্যানিং ডিজাইন করেন। আমার মেজো বোন আছেন টরন্টোতে, তিনি পাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ব্যাংকিং থেকে। আমার বড় বোন বুয়েট থেকে আর্কিটেকচার পাশ করে গেছেন। আমার ছোট 2 বোন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে মাস্টার্স শেষ করেছেন এবং তারা দুজন স্কলারশিপের জন্য অপেক্ষা করছেন আসলে। ও মাই গড। হ্যাঁ, সো ওই টাইপিস্টই কিন্তু আমাদেরকে আজকে এই জায়গাটায় এনেছে। ডেফিনেটলি। সো ওই প্রফেশনটাকেও আমি অনেক সম্মান করি। যে প্রফেশনটা একজন আর্কিটেক্ট, একজন ফাইন্যান্স ব্যাংকিং গ্র্যাজুয়েট, একজন আইআর গ্র্যাজুয়েট মিউজিক করছে, 2জন চারুকলা গ্র্যাজুয়েট জন্ম দিতে পারে, রিগ্রেট করে ডেফিনেটলি নোবেল প্রফেশন। তোমার বড় হয়ে ওঠার জায়গাটা একটু আমি প্রচণ্ডভাবে প্রচণ্ড রকম আড্ডাবাজ একটা মানুষ ছিলাম। এবং আমার বেড়ে ওঠা ফ্রেন্ডদের নিয়ে একদমই কলোনিতে যেহেতু বড় হয়েছে, সো খুব কলোনাইজড ছিলাম। কলোনিতে বড় হলে মজা যেটা, একসঙ্গে মিলে খেলা, ওখান থেকেই আসলে আড্ডাবাজির ব্যাপারটা আসে। বাট উই আর ভেরি ডিসিপ্লিনড, একদম একটা রুটিন লাইফ ছিল। আমি বেসিকলি আমার বকে যাওয়ার একটা সময় আছে বাজেভাবে, আই নো দ্যাট। এবং বকে যাওয়ার সময়টা আমার শুরু হয় আমার ছোট 2 বোন যখন হলো। ওদের সঙ্গে আমাদের এজ ডিফারেন্স বেশ, প্রায় 10-11 বছরের ডিফারেন্স। ওরা যখন হলো তখন থেকে আমি আর আমার মেজো বোন, আমার বড় বোন পড়তেন আজিমপুর গার্লস স্কুলে, আমি আর আমার মেজো বোন পড়তাম উদয়ন স্কুলে। তো উদয়ন স্কুলে আমি আর আমার মেজো বোন একসঙ্গে যেতাম, একসঙ্গে ফিরতাম, কারণ মা ছোটদের টেক কেয়ার করতেছে বাসায়। সো সেই সময়টাই হচ্ছে আমার একটু ডিরেইল হওয়া শুরু। স্টোরিটা কি ছিল? স্টোরিটা বেসিকলি অনেক কিছু, স্টোরির মধ্যে বলি আস্তে আস্তে।
আমি যেহেতু উদয়ন স্কুলে পড়তাম ইউনিভার্সিটির ভেতরে, তো হল আমাদের ঠিক আমাদের স্কুলের একদম জাস্ট অপোজিটে হচ্ছে SM হল। SM হলের বাস্কেটবল গ্রাউন্ডটাতে আমরা ক্রিকেট খেলতাম, মাঝে মাঝে ফুটবল খেলতাম। কোন ক্লাসে পড়তে ওই সময় তুমি? ওই সময় 6-7 পড়ি হতো, ওকে 6-এ। সেই সময়টায় আসলে আমাদের বকে যাওয়ার শুরু, এবং বকে যাওয়াটা প্রথমে সিগারেট খাওয়া, দেন সুইচিং ইনটু আদার ড্রাগস। ড্রাগসের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস ডেভেলপ করলো, সেটা হচ্ছে সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা মারামারি, রেশারেশি, গ্যাং। এবং সেইটাকে আরও এনরিচ করা যায় কিভাবে, সেই জন্য এলাকায় একটা সার্কেল মেনটেন করা, সেই সার্কেল নিয়ে স্কুলে একটা অ্যাপ্রোচে শোডাউন করা, বা হলে যেই সিনিয়ররা আছেন তাদের সঙ্গে মিলে একটা, এবং আমাদের ওই সময়টায় বেসিক্যালি ক্যাডার পলিটিক্স চলে, তার মধ্যে ইনভলভ হওয়া। তো এই জায়গাটা থেকেই আসলে শুরু, এবং এটা আস্তে আস্তে আমরা নেশার অনেক অনেক ভেতরে চলে যাই আসলে। হ্যাঁ, এবং সেইটার জন্য আসলে অর্থের যোগান, হ্যাঁ, সেই যোগানের জায়গাগুলো সৃষ্টি করা বা মেইনটেইন করা বড় ভাইদের কাছ থেকে আসতো। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটায়, এবং আমার এলাকায় লেখাপড়া করা ছেলে আমি একমাত্র ছিলাম। হ্যাঁ, সো আমি একটা আলাদা, সবসময় একটা আলাদা ট্রিটমেন্ট পেতাম। সেই জায়গাগুলো থেকে আসলে এটার পরিণতি কখনোই ভালো হয় না, একটা জায়গায় থেমে থাকে না কখনো, স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে, সুইচ করে। হ্যাঁ, গাঁজা থেকে এটা ফেন্সিডিলে যায়, ফেন্সিডিল থেকে হেরোইনে যায়, প্যাথেডিনে যায় কেউ, মানে মজা পাওয়ার এক্সট্রিম লেভেলগুলোতে মানুষ খুঁজতে খুঁজতে যেমন শিফট করতে থাকে। হ্যাঁ, একটা হ্যাবিচুয়েটেড ড্রাগ আসলে কি করে আমাদের, মানে মাদক আসলে আমাদের কি করে। ড্রাগ বলতে তো বোঝায় বেসিকলি ওষুধ, বাট আমি মেনশন করে বলতে চাই স্পেসিফিকলি মাদক আমাদের যে জিনিসটা করে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ও চলতে থাকে, এবং ওই মানে